নমস্কার, আমি সৈয়দ মুশারফ আজম। মুক্ত বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহের পক্ষ থেকে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ শিক্ষাঙ্গনে আমরা একজন প্রধান শিক্ষককে পেয়েছি। ওরগ্রাম হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আমাদের মাঝে এসেছেন। শেখ আব্দুল আলিম, ভূগোলের শিক্ষক। তিনি অত্যন্ত পরিচিত মুখ, বিভিন্ন জায়গায় শিক্ষকতা করেছেন, যথেষ্ট অভিজ্ঞ মানুষ এবং বিষয়ভিত্তিকও তিনি বেশ কিছু আলোকপাত করবেন। আর মাদ্রাসা শিক্ষা সম্পর্কে, মাদ্রাসা শিক্ষার ধ্যান ধারণা, স্কুল শিক্ষার সঙ্গে মাদ্রাসা শিক্ষা তরিতফাত এবং মানুষের মনে বিভিন্ন ধরনের যে একটা তাচ্ছিল্য বোধ থাকে মাদ্রাসা সম্পর্কে, এই সম্পর্কে এবং যে বর্তমান পরিবেশ, কি করে মাদ্রাসা ক্রমশ হাই মাদ্রাসাগুলো উন্নত হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে উন্নীত হচ্ছে, তার পরিকাঠামো পরিবর্তন হচ্ছে এবং মাদ্রাসা শিক্ষা সম্পর্কে ধ্যান ধারণা মানুষের বদলে যাচ্ছে ক্রমশ, এই সম্পর্কে তিনি আমাদের অত্যন্ত মূল্যবান আলোকপাত করবেন। আজ আমরা তাকে আমাদের মুক্ত আবহের পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা তার কাছে প্রথমেই একটু জানতে চাইব যে আপনার এই যে মাদ্রাসায় আপনি আজকে একটা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক, তো এর আগে আপনি নিশ্চয়ই অন্যান্য মাদ্রাসায়ও আরও বা স্কুলে আপনি শিক্ষকতা করেছেন। তো সেই অভিজ্ঞতা সম্পর্কে যদি কিছু বলেন, পূর্বতন অভিজ্ঞতা। দেখুন, আমি 23 বছরে চাকরি পেয়েছি, মানে মাস্টার ডিগ্রি পাস করার সঙ্গে সঙ্গেই আমি চাকরিতে জয়েন করেছি। বাহ। তো মানে সেই দিক দিয়ে একটা দিনও বেকারের জ্বালা কি বুঝতে পারিনি। প্রথম আমার অ্যাপয়েন্টমেন্ট 2001 সালে কালনা সাব ডিভিশনে জাহাননগর কুমারানন্দ হাই স্কুলে, আচ্ছা, উচ্চ মাধ্যমিক। তারপরে তখন তো ট্রান্সফার ছিল না, ওখানে দীর্ঘ 6 বছর চাকরি করার পর, শিক্ষকতা করার পর 2006 সালে আবার পরীক্ষা দিয়ে খণ্ডঘোষ থানার সসঙ্গা হাই স্কুলে আমি ভূগোলের শিক্ষক হিসেবে যোগদান করি। এখানে দীর্ঘ 16 বছর চাকরি করার পর 2021-এ আমি এই ওরগ্রাম চতুষ্পল্লী হাই মাদ্রাসায় প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হই। তো স্কুল থেকে মাদ্রাসা এলেন কেন? লোকে মাদ্রাসা থেকে স্কুলে যায়, হ্যাঁ, অনেকেই একটু স্ট্যাটাসটা মেনটেন করতে চায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখুন, আমি যে দুটো স্কুলে শিক্ষকতা করেছি, দুটোই কিন্তু স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, শিক্ষক শিক্ষিকার হার অনেক বেশি। প্রথমটা যেটা বললাম, প্রায় তখনকার সময়ে 2000 স্টুডেন্ট। বাহ। আর দ্বিতীয় যেটা বললাম সেটাও 1000-1200 স্টুডেন্ট। তো স্কুলে এসে আমি ভূগোলের শিক্ষক হিসেবে যথেষ্ট সফলতা পেয়েছি। ছাত্রছাত্রীদের প্রতি আমার কি বলবো, ছাত্রছাত্রীদের প্রতি প্রচুর সাড়া পেয়েছি, স্নেহ, হ্যাঁ, স্নেহ ভালোবাসা তো পেয়েছি। তো শিক্ষক হিসেবে আমি সফল। মাদ্রাসায় আসার উদ্দেশ্য, যে মাদ্রাসা সম্পর্কে আপনি যেমন বললেন মানুষের মধ্যে একটা ধারণা, আমারও সেরকম কোনো সঠিক ধারণা ছিল না, কিন্তু এটুকু জানতাম যে মাদ্রাসায় পিছিয়ে পড়া ছেলেমেয়েরা বেশি পড়াশোনা করে। ঠিক। তো সেই জায়গাতে আমার একটা আগ্রহ সৃষ্টি হয়েছিল এবং আমি এই মাদ্রাসায় গিয়ে যদি ওই পিছিয়ে পড়া ছেলেমেয়েদের জন্য কিছু করতে পারি, স্কুল জীবনে তো আমার 20 বছর অতিক্রান্ত হলো, একদম, বাকি জীবনটা যদি ওই কাজে নিজেকে লাগাতে পারি খুব ভালো, তাহলে খুব নিজেকে ধন্য মনে করব। একদম, এটাই আমার প্রথম লক্ষ্য। আর দ্বিতীয় কথা, ধরুন ওখানে তো আমি শিক্ষক হিসেবে ছিলাম, তো জানেন একজন সহকারী শিক্ষকের একটা বাধ্যবাধকতা থাকে, ইচ্ছা থাকলেও অনেক কিছু করতে পারে না, কারণ প্রধান শিক্ষককে বোঝাতে হয়, প্রধান শিক্ষককে বোঝাতে হয়, সেটা হয়তো সবসময় হয়ে ওঠে না। কিন্তু আমি আজকে প্রধান শিক্ষকের চেয়ারে বসে আমি কিন্তু ইচ্ছা করলে আমার আর কি মনের মতো আমি প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারবো, কিছু করে যেতে পারবো। সেই রামকৃষ্ণের কথায় কিছু দাগ একটা রেখে যেতে হবে। তো এই উদ্দেশ্য নিয়েই আমার এই মাদ্রাসায় যোগদান। তো কোথায় স্বাচ্ছন্দ্য বেশি বোধ করছে? না, এই প্রশ্নটা দেখুন, এটা কোনো প্রশ্নই নয়, কারণ এই কারণে বলি, হ্যাঁ এই কারণে বলি, ধরুন ওই দুটো জায়গায় আমি শিক্ষক হিসেবে ছিলাম, তো শিক্ষক হিসেবে আমি তো ছাত্রছাত্রীর কাছে খুবই প্রিয় হয়েছিলাম, তো সেখানে তো আমার স্বাচ্ছন্দ্য ছিলই। আর এখানে আমি প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেছি, তো
21 সালে যোগদান করছি, এরই মধ্যে আমার শিক্ষক শিক্ষিকাবৃন্দর কাছ থেকে, আমার ছাত্রছাত্রীর কাছ থেকে এবং বিশেষ করে আমার ওই সমাজের অভিভাবকদের কাছ থেকে যেভাবে আমি সমর্থন এবং সাড়া পাচ্ছি, তাতে আমার খুবই ভালো লাগছে। বাহ, হ্যাঁ, সব জায়গাতেই আমি স্বাচ্ছন্দ্যের সঙ্গেই কাজ যথেষ্ট করছি। শ্রদ্ধা পাচ্ছেন। একদম, হ্যাঁ, একদম। খুব ভালো, এটা তো সবচেয়ে বড় প্রাপ্তি। একজন শিক্ষক সবসময় চায় যে শ্রদ্ধা বোধ, হ্যাঁ, তিনি যেমন অনেককে স্নেহ করবেন, হ্যাঁ, ছাত্রছাত্রীদের অভিভাবকদের সম্মান করবেন, তিনিও সম্মান আশা করেন, শ্রদ্ধা আশা করেন। তো এইটাই ফুলফিল হলে যথেষ্ট তার জীবন সফল বলে মনে করেন। তো যাই হোক, তো এই ক্ষেত্রে আপনার এই মাদ্রাসা, হ্যাঁ, চতুষ্পল্লী ওরগ্রাম মাদ্রাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাদ্রাসা, হ্যাঁ, এবং নিশ্চয়ই সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করেছে, চলছে। হ্যাঁ, চলছে। তো এখানে আনোয়ার হোসেন সাহেব, হ্যাঁ, তার আমি ইন্টারভিউ নিয়েছিলাম। তো তিনি অত্যন্ত গুণী মানুষ, হ্যাঁ, পণ্ডিত মানুষ, বিচক্ষণ মানুষ, মুক্তমনা মানুষ, হ্যাঁ। তো তাকে তার যে একটা আপনি যে পূর্বসূরি, তার উত্তরসূরি হিসেবে, হ্যাঁ, অনেক কাজ উনি করেছেন, হ্যাঁ, এবং কীভাবে সেটা ধরে রাখবেন আর কি করে আরও এগিয়ে যাবেন মনে হয়। দেখুন, প্রথম কথা বলছি, আমি যার চেয়ারে বসেছি, আমার কিন্তু বসার পরও আমার টেনশন হতো, হ্যাঁ, যে এই রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মানুষটার চেয়ারে বসেছি, যিনি মাদ্রাসাকে এইভাবে সাজিয়েছেন, একবারে জিরো থেকে এই জায়গায় পৌঁছেছেন। তো তিনি যা হিরো করেছেন, তিনি যা করে গেছেন সেটাকে ধরে রাখতে পারবো তো, এই প্রশ্ন কিন্তু আমাকে বারবার নাড়া দিত। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করে দেখছি, এবং সেখানে আমার শিক্ষক শিক্ষিকার কাছ থেকে যেভাবে আমি সহযোগিতা পাচ্ছি, আর বিশেষ করে এই যে মাদ্রাসা বললেন, আমার মাদ্রাসা একটু অন্য ধরনের মাদ্রাসা। ওই মাদ্রাসায় ওখানে যে অন্য কাস্টের, বিশেষ করে হিন্দু কাস্টের যে বিশিষ্ট মানে ব্যক্তিবর্গ আছেন, ওনারা কিভাবে আমাকে সাহায্য করেন, আমার চলার পথে পরামর্শ দেন। আমার একজনের কথা বলতেই হয়, পরম শ্রদ্ধেয়, যেটা আনোয়ার সাহেবের আমল থেকে তিনি কাজটা করে আসছেন, মাননীয় তারাপদ পাল, প্রাক্তন হেডমাস্টার মশাই ওরগ্রাম হাই স্কুলে। ওনার পরামর্শ আমাদেরকে সমৃদ্ধ করছে। আরও অনেকেই আছেন, হ্যাঁ, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করছেন। তো আশা করি সেটা ধরে রাখতে পারবো এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ইন জেনারেল আমরা দেখে থাকি মাদ্রাসায় মুসলিমরা বেশি, মুসলিম সংখ্যা ছাত্রছাত্রী বেশি, কিন্তু এই ক্ষেত্রে আপনাদের মাদ্রাসায় শুনেছি যে নন মুসলিম বেশি, হ্যাঁ। তো এটা মানে কীভাবে এটা সম্ভব হলো? হ্যাঁ, দেখুন, সেই বারবার একজনের কথা চলে আসে, আমাদের ওই মাননীয় আনোয়ার সাহেব মহাশয়। উনি এই যে সমন্বয়ের এই ধারাটা উনি কিন্তু ধরে রেখেছেন, এই অসাধ্য কাজকে সাধন করেছেন উনি। এলাকার আপামর জনসাধারণ মাস্টারমশাইকে খুব শ্রদ্ধা করেন, ভালোবাসেন। অভিভাবকরা নির্দ্বিধায় মানে ওনার প্রতি ভরসা রেখে মাদ্রাসায় ছেলে মেয়েদের পাঠান। কত শতাংশ এখানে নন মুসলিম? এখানে আপনার দেখুন, মাদ্রাসা বলতে একটা মাইনরিটি প্রতিষ্ঠানকে বোঝায়, একদম। কিন্তু খুব অবাক করার বিষয়, এখানে 60 থেকে 65% হচ্ছে অমুসলিম, মানে অমুসলিমরাই মেজরিটি আর কি। হ্যাঁ, তো এটা একদম একটা ব্যতিক্রম এবং খুব আনন্দের বিষয়, এবং তারা নিশ্চয়ই সেখানে সেই পরিবেশটা পাচ্ছে বলে গার্জেনরা নিঃসন্দেহে সেখানে পাঠাচ্ছে। একদম, এটা তো খুবই একটা মানে আনন্দের বিষয় এক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনাদের ম্যাক্সিমাম মাদ্রাসা দেখি নবী দিবস, মাদ্রাসা মানে নবী দিবস, মাদ্রাসা কোরআন তেলাওয়াত, মাদ্রাসা মানে আমাদের কেতাবি ইসলামিক বায়ান, হ্যাঁ। তো এটা অস্বাভাবিক নয়, স্বাভাবিক। কিন্তু আপনাদের মাদ্রাসা নবী দিবস হয় না, হ্যাঁ। তো এই ক্ষেত্রে কি আপনাদের কোনো রকম কোপে পড়তে হয় না মুসলিমদের, যেরকম এখানে নবী দিবস হচ্ছে না কেন, একটা মাদ্রাসা বলে কথা? না না, কারণ সেই রকম ব্যাপারটা নয়। মানে আমরা আমাদের অভিভাবকদের বুঝাতে পেরেছি যে মাদ্রাসা আর স্কুল বা বিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। ওটাও শিক্ষা প্রতিষ্ঠান, এটাও শিক্ষা প্রতিষ্ঠান। ওখানেও যেমন সব সম্প্রদায়ের ছেলেমেয়েরা পড়তে পারে, এখানেও সব সম্প্রদায়ের ছেলেমেয়েরা পড়তে পারে। প্রত্যেকের ধর্ম প্রত্যেকের নিজের কাছে, একদম। হ্যাঁ, নবী আমাদের মানে আর কি অন্তরে আছে, হ্যাঁ। তো নবী দিবস ওই মাদ্রাসার মধ্যে করলে যে আমরা বিশাল কিছু করে ফেলবো, তা তো ব্যাপারটা সেইভাবে নেই। যার জন্য ওইগুলোকে আমরা উজ্জ্বল রেখেই চলি, সর্বধর্ম সমন্বয় যেটা সেটা। এবং আমাদের মাদ্রাসা এখানে সমন্বয়ের মাদ্রাসা বা সম্প্রীতির মাদ্রাসা নামে এটা খ্যাত। হ্যাঁ। আর এখানে কি সরস্বতী পুজো হয়? না, নিশ্চয়ই হয় না। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি প্রশংসা করব যারা এর পূর্বসূরি ছিলেন, যারা এটা চালু করেছেন। যে নবী দিবস হবে কেন, শুধু হলে তো সরস্বতী পুজো হবে। যখন সরস্বতী পুজো হবে না, নবী দিবস হবে না, কোনো ধর্মকে এখানে প্রাধান্য দেওয়া হবে না।
মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই চলবে। একদম। এবং এটা যে একটা সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মানে মতো উন্নীত করার ক্ষেত্রে বা একে অসাধারণ রেখে বা একে অত্যন্ত আর একটু নিচে নামিয়ে, হ্যাঁ, একটু মানগত দিক দিয়ে বা চোখে একটু তাচ্ছিল্যের দিক দিয়ে না দেখে একে সমমানে উন্নীত করতে চেয়েছেন এমনি সাধারণ স্কুলের সঙ্গে, এটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এবং সেই ক্ষেত্রে আপনারা নবী দিবস বা অন্য সরস্বতী পুজো কোনো সাধারণ ধর্মকে প্রাধান্য দেন, একজন নবী দিবস করলে একটা নন মুসলিম এখানে আপনারা প্রশংসা বলতেই পারে হয় নট সরস্বতী পূজা, হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো উত্তরা দিতে হবে না, উত্তর কিন্তু আপনাদের কাজের মাধ্যমেই আপনারা আপনি আচরি ধর্ম অপরের শেখাও, আপনার যা নিজের যে ধর্ম সে আচরণ করছেন কাজের মাধ্যমে সেটাই কিন্তু লোককে আপনারা শেখাচ্ছেন। হ্যাঁ, এটা খুব ভালো জিনিস, একটা উদ্যোগ। তো যাই হোক, তো আপনাদের স্ট্রেংথ আপাতত কীরকম মাদ্রাসা? আমাদের আমি যখন জয়েন করি তারও আগে আপনার 1200-1300 ছিল, করোনাকালে কিছুটা কমে সেটা এখন 1000-এর মধ্যে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে কাজে ঢুকে গেছে। হ্যাঁ, বিভিন্নভাবে হয়েছে, ওই সময় কিছুটা গ্যাপ হয়েছে। বেশি করে বেশিরভাগ পিছিয়ে পড়া ছেলেরাই এখানে আছে, আদিবাসী বা অন্যান্যরাও আছে। যাই হোক, তাই এটা স্বাভাবিক, করোনাকালে ওটা শুধু আদিবাসী নয়, আমার যে হায়ার সেকেন্ডারি, যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আন্ডারে যে কোর্সটা চলে, যেটাকে আমরা আর্টস এবং সায়েন্স, ওটা তো স্কুল এবং মাদ্রাসা একদম, এবং সেখানে আপনার ব্রাহ্মণ থেকে শুরু করে সকল সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা আসে। যেমন আমি বলি 2022 সালে আমাদের মাদ্রাসা থেকে অদ্রিজা ভট্টাচার্য বলে একজন ছাত্রী র্যাঙ্ক করেছে, ডিস্ট্রিক্টের মধ্যে র্যাঙ্ক করেছিলেন। একদম, হ্যাঁ। তো সেক্ষেত্রে এটা খুবই ভালো। হ্যাঁ, তো আপনার এই মাদ্রাসার ক্ষেত্রে কালচারাল অ্যাটমসফিয়ার বা স্পোর্টস অ্যাটমসফিয়ার এটা কীরকম, কত উন্নত? দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনারা সেই জায়গাটা না গেলে, না সচক্ষে দেখলে তো বোঝা যাবে না। আপনার কথাই সব দিক দিয়ে আমার মাদ্রাসা এগিয়ে, এটা গর্ব করে বলতে পারি। কারণ সমস্ত সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করে। স্পোর্টসের বিষয় যেটা বললেন, হ্যাঁ, স্পোর্টসের দিক দিয়ে আমার মাদ্রাসা অনেকটাই এগিয়ে। কারণ প্রতিবারই 2-4 জন ছাত্রছাত্রী স্টেট চ্যাম্পিয়ন হয়ে আসে। যেমন এবারই 2 জন এসছে, সানোয়ার হোসেন এবং রনি কর্মকার। সুতরাং খেলাধুলার পরিবেশটা আছে, সেটা বুঝতেই পারছেন। আর অনুষ্ঠানের ক্ষেত্রে ব্যতিক্রমী কোনো অনুষ্ঠান হয়ে থাকে আপনাদের? যে সবাই তো একটা স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, নেতাজি জন্মদিন, রবীন্দ্র জয়ন্তী করেই থাকে, আপনাদের এমন কোনো ব্যতিক্রম কি অনুষ্ঠান কোনো হয় যেটা অন্য কেউ করে না, অন্য মাদ্রাসা বা অন্য স্কুল করে না? ব্যতিক্রমী অনুষ্ঠান সেইভাবে তো কিছু হয় না, তবে কিছু কিছু হয়। হ্যাঁ, যেমন রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা, বা আমাদের ভাষা দিবস হয়। হ্যাঁ, একটা নতুনত্ব, সব জায়গায় ভাষা দিবসটা হয় না। হ্যাঁ, এটা খুবই ভালো, কিছু কিছু ক্ষেত্রে হয়, উল্লেখযোগ্য। তো আপনি মাদ্রাসায় এসেছেন, হাই মাদ্রাসায় জয়েন করেছেন, এখন এর নিশ্চয়ই সমস্যা কিছু রয়েছে, সব সমাধান হয় না। হ্যাঁ, তো এই সমস্যা যেগুলো আছে সেগুলো কীভাবে আপনি এই সমস্যাগুলো সমাধান করবেন বা উন্নীত হবেন এর থেকে? দেখুন, চাহিদার তো শেষ নেই না। আমাদের মাননীয় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আনোয়ার সাহেব অনেক কিছু করে গেছেন, কিন্তু তার মধ্যেও এখনো অনেক কিছু আমাদের চাওয়ার বাকি আছে। যেমন প্রথমেই বললাম যে প্রতি বছরই আমাদের ছেলেরা স্টেট চ্যাম্পিয়ন হয়ে আসে, কিন্তু আমাদের মাদ্রাসার কোনো খেলার মাঠ নেই। এটা একটা বড় সমস্যা, একটা ল্যাক। হ্যাঁ, তো যার জন্য আমি আমাদের এইচএস লেভেলে যে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট আছে সেটা আমি চালু করতেও পারছি না। হ্যাঁ, অথচ স্পোর্টসম্যান আমাদের অনেক ছাত্রছাত্রী আছে, খেলাধুলায় খুবই ভালো। এটা একটা। দ্বিতীয়ত, আপনারা জানেন আমাদের মাদ্রাসার সামনে যে পুকুর আছে তার ওপারে একটা প্রতিষ্ঠিত হাই স্কুল আছে, যেটা ওরগ্রাম হাই স্কুল, বহু বছরের পুরনো প্রতিষ্ঠিত হাই স্কুল। তো সেই হিসাবে আমাদের ওই যে পিছিয়ে পড়া ছেলেমেয়েরা একটু বেশি আসে, যেটা বললাম আপনাকে। তো মাধ্যমিক লেভেলে আমাদের রেজাল্টটা মোটামুটি হয়, কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট আমাদের খুবই ভালো হয় এবং ডিস্ট্রিক্টের মধ্যে উল্লেখযোগ্য স্থানে আমরা প্রায় থাকি। তো সেই দিক দিয়ে একটা স্কুলের সঙ্গে আপনাদের ছাত্র সংঘ তরিতপাত করছে, আপনাদের তো কোয়েড নিশ্চয়ই? হ্যাঁ, কোয়েড। ওটাও কোয়েড? হ্যাঁ, কোয়েড। তাহলে স্কুলের সঙ্গে ছাত্রছাত্রী একসময় মাদ্রাসার ছাত্রছাত্রী স্কুলের থেকে বেশি ছিল। বর্তমানে এটা প্রায় সমান সমান জায়গায় দাঁড়িয়েছে, তাও যথেষ্ট প্রশংসা। স্কুলের সমান মাদ্রাসার ছাত্রছাত্রী যথেষ্ট সমান সমান জায়গায় আছে। আর একটা ছাত্রনিবাস করার জন্য
আমি চেষ্টা করেছিলাম। আচ্ছা, ওটা একদিন হস্টেল ছিল না? না, আমাদের গার্লস হোস্টেল আছে, ছাত্রী নিবাস আছে, আচ্ছা, কিন্তু ছাত্র নিবাস ছিল। আচ্ছা আচ্ছা। ছাত্র নিবাস হলে কি হয়, ছাত্রাবাস হলে সুবিধা। সুবিধা বলতে এই যে মাধ্যমিক লেভেলে আমি যেটা বললাম, আমার বেশ কিছু গরিব অথচ মেধাবী যদি আমি ছাত্রদের রাখতে পারি, তাহলে আমার প্রতিষ্ঠানের রেজাল্টও ভালো হবে, হ্যাঁ, আর তারাও মানে আর কি সুযোগটা পাবে, এই উদ্দেশ্য আর কি। একদম খুব ভালো। হ্যাঁ, আর আপনার এইটা এই ধরুন মাদ্রাসা শিক্ষাকে আরও বেশি আধুনিকীকরণ করা, হ্যাঁ, আপনার কি প্রপোজাল কিছু যদি আপনি দেন যে এই করলে আরেকটু ভালো আধুনিক হবে? হ্যাঁ, দেখুন, সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে যদি আধুনিকীকরণ করতে যাওয়া হয়, তাহলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে সরকারের সহযোগিতা। একদম। সরকার যদি চায় যে প্রতিষ্ঠানগুলোকে আরও এগিয়ে নিয়ে যাব, তাহলে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। আর আধুনিকীকরণ বলতে শুধু ধরুন আমার বিল্ডিং হলো, স্মার্ট ক্লাসরুম হলো, সব হলো, হ্যাঁ, অথচ আমি ছাত্রছাত্রীদের গুণগত মান বাড়াতে পারছি না, পড়াশোনার রেজাল্ট সেরকম হচ্ছে না, সেটা তো আধুনিকীকরণ নয়। তো সবথেকে যেটা ভাইটাল বিষয়, প্রধান বিষয়, সেটা হচ্ছে ছাত্র অনুযায়ী শিক্ষকের অনুপাতটা যেন ঠিক থাকে, রেশিওটা। এখন উচ্চশিক্ষার জন্য তো সব শহরে চলে আসছে ম্যাক্সিমাম, অনেক, হ্যাঁ, এই গ্রামটা ভাটা পড়ে আছে। হ্যাঁ, এই সমস্যাটার জন্যই আপনাকে বলছি যে টাউনে এমন স্কুল আছে ছাত্রের থেকে শিক্ষক বেশি। একসঙ্গে আমার মাদ্রাসাতেই হয়েছে, একসঙ্গে 8 জন ট্রান্সফার নিয়ে চলে গেল। এবার সেই টিচার পেতে আমি না হয় 1.5 বছর পর পেলাম, অনেক অনেক মাদ্রাসা 2 বছর, 3 বছর, 4 বছরও পাচ্ছে না। তাহলে সেখানে ছাত্রছাত্রীরা সেই সাবজেক্টগুলো, বিষয়গুলো পড়বে কি করে, বা অভিভাবকদের সেই ভরসাটা থাকবে কি করে? তাহলে আধুনিকীকরণ করতে গেলে প্রথমেই আমার এই বিষয়টা বলবো যে মানে নজরে রাখতে, যেখানে যেন শিক্ষকের ঘাটতি না থাকে, শিক্ষাকর্মীর ঘাটতি না থাকে, হ্যাঁ, তারপরে গ্রুপ ডি যেন থাকে, আর তার সঙ্গে উন্নত মানের লাইব্রেরি থাকে, আর ছাত্রছাত্রীদের উপযুক্ত পরিবেশ। আর লাইব্রেরিগুলো আপনার, হ্যাঁ, আমার মাদ্রাসায় আছে, লাইব্রেরি আছে, লাইব্রেরিয়ানও আছে। আচ্ছা, আর একটা যেটা বলছি, সবথেকে বর্তমানে আমি প্রধান শিক্ষক হিসেবে বলছি, সবথেকে বর্তমানে যেটা বড় সমস্যা, যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোনো রাজনৈতিক প্রভাব কোনো প্রভাব না থাকে। প্রধানের উপর, হেড অফ দি ইনস্টিটিউশন যেন আরো ক্ষমতা দেওয়া হয়, যাতে তিনি নিজের মতো কাজ করতে পারেন, এইটুকুই বলা। তাহলে সব আমলেই এই জিনিসটা কিন্তু ব্যতিক্রম ছিল। হ্যাঁ, দু একটা জায়গায় ব্যতিক্রম থাকলেও ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই ঢক্কানিনাদে পড়ে অনেক স্কুল মাদ্রাসা, হ্যাঁ, অনেক সমস্যায় জর্জরিত হয়েছে। বাম আমলেও আমরা দেখেছি, এখনও দেখছি যে সরকার হয়তো চাইছেন না, কিন্তু যারা এলাকার রাজনীতির দায়িত্বে থাকে, এলাকার যারা ক্ষমতা দায়িত্বে থাকে এবং যারা প্রশাসনিক দায়িত্বে থাকে, হ্যাঁ, পঞ্চায়েতের দায়িত্বে থাকে বিশেষ করে, হ্যাঁ, তো তারা কিন্তু যথেষ্ট ছড়ি ঘোরায়। হ্যাঁ, এটা খুবই তো কাম্য নয়। হ্যাঁ, শিক্ষার সঙ্গে রাজনীতি যদি ঢুকিয়ে দেওয়া হয়, সেখানে কিন্তু শিক্ষা পিছিয়ে যাবে। আরেকটা বিষয় আমি বলি, যে এই যে আধুনিকরণ করার যে বিষয়টা বললেন, এখন দেখবেন স্কুলগুলো সরকারি প্রকল্পের বিভিন্ন মানে আর কি কাজ শিক্ষক শিক্ষিকাদের করতে হয়, তার ফলে একটা বিশাল লোড ওই দিকে পড়ে যায়। ফলে একটা স্কুলে আছে হেডমাস্টার ঘন্টা বাজাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এই যে মিড ডে মিলের মতো একটা ঘন্টা বাজাচ্ছে না, মিড ডে মিলের মতো বিষয়, যেগুলো খুব আমাদের মানে আর কি নজর রাখতে হয়। তো এইসব বিষয়গুলো, হ্যাঁ, যদি এইগুলো শিক্ষা বহির্ভূত সমস্ত রকম কাজ থেকে যদি শিক্ষকদের সরিয়ে রাখা হয়, আর এর জন্য যদি সরকার আলাদা মানে কোনো স্টাফের ব্যবস্থা করে, অন্যভাবে ব্যবস্থা করে, তাহলে মনে হয় আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরো ভালোভাবে চলবে। এটা আমার ছাত্রদের সময় আরো বেশি দিতে পারবে পড়াশোনার ক্ষেত্রে, কারণ বিশাল চাপ থাকে। এই ফোন এলো, এইটা আপনার হয়েছে, এটা হয়েছে, মানে বিশেষ করে আমাদের হেড ঠিক করতে করতে অর্ধেক সময় চলে যায়। একদম একদম, হ্যাঁ, এই বিষয়গুলো একটু ভাবার জন্য। তা একটা মডেল মাদ্রাসা আপনার মনে হয় কিরকম হওয়া উচিত আপনার? দেখুন, মডেল শব্দটার মধ্যেই তো লুকিয়ে আছে যে সকলের থেকে একটা স্বতন্ত্র, তো সেইভাবে গড়ে তুলতে হবে। মডেল মানে শুধু তো এই বিল্ডিং দেখালাম, শিক্ষক দেখালাম, তা নয়। টোটালি সেখানে ছাত্রীর সঙ্গে শিক্ষকের ভালো বন্ডিং, সম্পর্ক, হ্যাঁ, তারা যেন মানে ফ্রেন্ড ফিলোজফার গাইড হতে পারে, একদম। সেখানে আমরা যেন মানে এমন ছাত্র বা ছাত্রী তৈরি করব, তারা যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। হ্যাঁ, তাদেরকে বিভিন্ন কারিগরি শিক্ষার দিকে নজর দিতে হবে। শিক্ষকদেরকে তাদেরকে এই যে উচ্চ মাধ্যমিক পাস করার পর কোন জায়গায় মানে কেরিয়ার কাউন্সেলিং যেটাকে বলে, হ্যাঁ, কোন জায়গায় কিভাবে তোমরা করবে, সেই গাইডগুলো করতে হবে। অর্থাৎ ওই গাইডেন্সটা দরকার। সব থেকে বড় জিনিস পরিবেশ। শিক্ষক
এবং শিক্ষার্থী, এই উভয়ের মধ্যে যদি বন্ডিংটা না থাকে তাহলে কিন্তু ভালো প্রতিষ্ঠান গড়ে উঠবে বলে আশা করা যায় না। তাই এখন বর্তমানে ভারতের প্রেক্ষিতে যে অবস্থা চলছে চারদিকে, তার প্রেক্ষিতে আপনি একজন মাদ্রাসা শিক্ষক হয়ে, প্রধান শিক্ষক হয়ে আপনি কি বার্তা দেবেন? দেখুন, মাদ্রাসা তো এটা একটা আরবি শব্দ, একদম, এর অর্থ শিক্ষা প্রতিষ্ঠান। ইংরেজিতে স্কুল আছে, বাংলায় বিদ্যালয় আছে, সব জিনিসগুলি তো এক। আমরা মানুষ তৈরি করি, জল রামকৃষ্ণ বলে একদম সবই জল, আমরা মানুষ তৈরি করি, পানি ওয়াটার। তো বর্তমান পরিপ্রেক্ষিতে যখন বিষয়টা বললেন একটু আলোকপাত করতেই হয়। দেখুন, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের কথাতেই বলি, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিধিদের মাঝে দেখো মিলন মহান। আবার কাজী নজরুল ইসলাম বলে গেছেন, মোরা একই বিন্দু দুটি কুসুম, হিন্দু মুসলমান। এই কথাগুলো বলার মানে কি? আমাদের ভারতবর্ষ যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এখানে যে বিভিন্নতা আছে তার মধ্যে যে একটা ঐক্য আছে, এটাকে বোঝানোর জন্যই তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আজকের নয়, তো এটা তো অনেক প্রাচীন। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যদি সেরকম কিছুই হবে, তাহলে আমাদের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ মাদ্রাসায় পড়তেন না, রাজা রামমোহন রায়ের মতো ব্যক্তি তো মাদ্রাসায় পড়তেন না, মতো সম্প্রদায়ের যে ধর্মগুরু গুরুচাঁদ ঠাকুর মাদ্রাসায় পড়তেন না। এখন দাগিয়ে দেয়া হচ্ছে, হ্যাঁ, তো এটা ঠিক নয়। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আরো অন্যান্য শিক্ষা ব্যবস্থার সঙ্গে সমতুল, সমমর্যাদা সম্পন্ন। যদি আমার এই ভারতবর্ষে আপনার খ্রিস্টান মিশনারি স্কুল থাকতে পারে, তাদের কৃষ্টি কালচার নিয়ে যদি ছাত্রছাত্রীদেরকে মানুষ করতে পারে, রামকৃষ্ণ মঠ বা মিশন যদি থাকতে পারে, সেই হিন্দু কৃষ্টি কালচার নিয়ে যদি তারা এগিয়ে যেতে পারে, তাহলে মাদ্রাসায় কেন মুসলিম কৃষ্টি কালচার নিয়ে এগিয়ে যেতে পারবে না? একদম একদম, এটা তো আমাদের সমন্বয়ের ভারতবর্ষ, সাম্যের ভারতবর্ষ। তো এটা আমার মনে হয় ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ। এটা আমার মনে হয় যে কিছু মানুষ তাদের স্বার্থেই হয়তো এই অপপ্রচারটা করছে। তো আমার তরফ থেকে এইটুকুই বলা যে আমি তো সব মাদ্রাসার দায়িত্ব নিয়ে বলতে পারি না, তাদেরকে একটা কথাই বলবো যে আপনাদের মাদ্রাসা সম্পর্কে যে ধারণাটা সেটা সম্পূর্ণ ভুল। প্রয়োজন হলে আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা একবার আমার মাদ্রাসায় এসে দেখে যান। হ্যাঁ, আমার মাদ্রাসায় সহযোগিতার হাত সব থেকে কারা বাড়াচ্ছে? হ্যাঁ, যদি মাদ্রাসা ওই জায়গাতেই হতো তাহলে তো হিন্দু সম্প্রদায়ের মানুষ এগিয়ে আসতো না। তো এইটা তাদেরকে আমি আমার তরফ থেকে আপনাদের স্টুডিওর সামনে আমন্ত্রণ জানাচ্ছি, এসে দেখে যান। কারণ আমার মাদ্রাসায় একটা, আমি এই প্রসঙ্গে বলি, দেশ বিদেশ থেকে বহু সংবাদ মাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান এবং জ্ঞানীগুণী ব্যক্তি এসছেন আমার মাদ্রাসায়, ভিজিট করে গেছেন। তো আমেরিকা, বাংলাদেশ, ফ্রান্স, অস্ট্রেলিয়া সব জায়গা থেকে এসছে। তো এই আনোয়ার সাহেবের আমলে ওই রকম একটা টিম এসছিলেন, তো সম্ভবত বাংলাদেশ থেকে। আমাদের এখানে যে অন্যান্য সম্প্রদায়ের মানে আর কি ছাত্রছাত্রীরা পড়ে, সেই গার্জেনদের বাড়ি গিয়ে জিজ্ঞেস করছেন, আচ্ছা এটা তো মাদ্রাসা, কেন আপনারা এখানে ছাত্রদের দিচ্ছেন, আপনার ছেলে মেয়েদের দিচ্ছেন, এখানে আরবি পড়তে হয় না? তো সেই গার্জেনরা ওইভাবে কি উত্তর দিয়েছিল জানেন? যে কেন, আরবি তো একটা ভাষা, আমরা যদি বাংলা পড়তে পারি, একদম, আমরা যদি বাংলা পড়তে পারি, আমরা যদি সংস্কৃত পড়তে পারি, যদি উচ্চ মাধ্যমিকে সংস্কৃত পড়ানো হয় তাহলে why not Arabic? একদম। তো আমার মাদ্রাসায় এটাই বৈশিষ্ট্য, আমি উচ্চ মাধ্যমিকে সংস্কৃত পড়ানো হয়, আরবিও পড়ানো হয়, একদম। তো এটাকে ভাষা হিসাবে দেখতে হবে, ঠিক? হ্যাঁ, তো এই জায়গাটা যেন আমরা ভুলিয়ে ফেলছি, সেটা আমরা জেনে শুনেই করছি। ডক্টর শহীদুল্লাহ, বিখ্যাত ভাষাবিদ, তিনি সংস্কৃতে ইউনিভার্সিটিতে সংস্কৃত পড়াতেন, সংস্কৃতে মাস্টার ডিগ্রি, আপনার বাংলায় মাস্টার ডিগ্রি, এবং বিভিন্ন বিষয়ে তিনি একজন সুপণ্ডিত ছিলেন বিভিন্ন ভাষায়। সৈয়দ মুস্তফা আলী, তিনি যেমন সংস্কৃতে সুপণ্ডিত, ল্যাটিন, হ্যাঁ, বাংলা, ইংরেজি সব ভাষা, জার্মানি, হ্যাঁ। তো এই ধরনের কোনো তো এইগুলো ব্যবধান থাকা উচিত না। আমি শিক্ষায় কোথাও বলা নেই যে তুমি এখানে এই শিক্ষিত হয়েও না এই ভাষায়, এই বিষয়ে তুমি শিক্ষা লাভ করো না। আমাদের কোরআনেই বলা আছে তুমি শুধু চীন দেশেও যাও শিক্ষার জন্য। মহিলারাও এই ক্ষেত্রে যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারে, কোনো রকম ব্যারিয়ার নেই। আমার একজন মুসলিম স্টুডেন্ট, সে যদি সংস্কৃত শিখে সংস্কৃতের শিক্ষক হতে পারে, তাহলে একজন হিন্দু সম্প্রদায়ের টিচার সে কেন আরবি শিক্ষক হতে পারবে না? অবশ্যই উচিত, আমরা তো পারছি, এবং কোনো রকম বাধা থাকা উচিত নয়। এই জায়গাটা যেন আমরা যেখানে পাচ্ছি তারা পারবে না কেন? এই জায়গাটা যেন একটা ইচ্ছাকৃতভাবে একটা সংকীর্ণতার দিকে নিয়ে যাওয়া হ্যাঁ, যে অ্যারাবিক মানেই একটুখানি মানে মুসলিমের গন্ধ আছে এরকম, কিন্তু আমরা সংস্কৃতের মধ্যে আমরা কিন্তু হিন্দুত্বের কোনো গন্ধ দেখি না, এটা উচিত নয়। হ্যাঁ, কারণ আমার খুব ভালো লাগছে সবচেয়ে বেশি যে এখানে নবী দিবসও হয় না, সরস্বতী পুজো হয় না, এখানে শিক্ষাটাকেই মূল প্রাধান্য দেওয়া হয়, একদম। দেখুন, আমরা যে প্রতিষ্ঠানে ইয়ে করছি, আমরা তো শিক্ষক,
আমাদের ছাত্র তৈরি করবো, মানুষ তৈরি করবো। ঠিক। আর এখানেই বলেছে ছাত্র নয় অধ্যয়ন তপ, ছাত্রদের যেমন পড়াশোনাটাই তপস্যা, প্রধান। আর আমাদেরও সেই ছাত্রদেরকে উজাড় করে মানে আমাদের জ্ঞানটাকে ঢেলে দেওয়াটাই আমাদের তপস্যা, এটাই তো আমাদের ধর্ম। একদম একদম, খুব 100 ভাগ। আর আপনাদের মানে একে খুব ভালো লাগছে যে এখানে এই মাদ্রাসায় আপনাদের সব ধরনের শিক্ষকও সব ধরনের রয়েছেন, শুধু ছাত্র নয়, হিন্দু মুসলিম সব মিশিয়ে। হ্যাঁ, তো এদের মধ্যে আপনারা এত সুন্দর আনোয়ার সাহেব একটা সম্প্রীতির পরিবেশ গড়ে তুলেছেন, এবং সেটা আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো আপনার কি মনে হয় যে এই হাই মাদ্রাসা কোনো ভবিষ্যতে কোনো জায়গায় এখানে সংস্কৃত পড়ানো হয়, আবার আরবি পড়ানো হয়, হ্যাঁ, আবার এখানে কোনো ধর্মকে একটা বিশেষভাবে প্রাধান্য দেওয়া, ধর্মনিরপেক্ষ মানেই সেটা সব ধর্মকে নিয়ে চলা নয়, ধর্মনিরপেক্ষ মানে অ্যাকচুয়াল মানে হচ্ছে কোনো ধর্মকেই বেশি গুরুত্ব না দেওয়া, ধর্মের পথে চলবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাদের মাদ্রাসা একটা বিশেষ জায়গায় একটা উন্নীত হবে, এবং এটা কি আপনারা পথপ্রদর্শক হয়ে একজন ভবিষ্যতে এরকম মনে করেন অনেক মাদ্রাসার ক্ষেত্রে? দেখুন, ব্যাপারটা হচ্ছে প্রথমেই বললাম যে আপনার দিকে রোল মডেল হিসেবে ধরবে, ধরা তো উচিত। হ্যাঁ, কারণ সমন্বয়ের ভারতবর্ষ, হ্যাঁ, সম্প্রীতির ভারতবর্ষ, সেখানে আমরা সর্বধর্ম শিক্ষার কোনো মানে আর কি ধর্ম নেই। একদম। হ্যাঁ, তো সেখানে আমরা সকলে মিলে একসঙ্গে পড়াশোনা করব। আজকে খ্রিস্টান মিশনারি স্কুল থেকে যে স্কুলে যদি আমরা মুসলিম ছাত্রকে পড়াতে পারি, মাদ্রাসায় কেন অন্য সম্প্রদায়ের ছাত্র আসতে পারবে না? এই জায়গাটা মানুষের কাছে তুলে ধরতে হবে যে মাদ্রাসা মানে এখানে হাই মাদ্রাসা মানে অন্য কিচ্ছু নয়, এটা ওই বিদ্যালয় বা স্কুলের সমতুল। হ্যাঁ, এখানে মানে আর কি আধুনিক জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেওয়া হয়। একদম। হ্যাঁ, আর যেটা দেখুন বিদেশে অনেক আছে, যেমন আমি কিছুদিন আগে আমাদের মাদ্রাসায় একটা সেমিনার হলো, আমাদের ওখানকারই একজন ডক্টর আব্দুল কালাম, উনি অস্ট্রেলিয়ায় থাকেন, উনি বলছিলেন যে ওখানে কিন্তু অনেক মাইনরিটি প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, ইসলামিক অনেক স্কুল আছে, কলেজ আছে, সেখানে মানে অন্যান্য ধর্মের মানুষও সেখানে চাকরি করছে, কিন্তু ওই ইসলামিক কৃষ্টি কালচার মেনে কিন্তু তারা করছে। একদম, মানে ওই ভেতরের পরিবেশটা ওই ইসলামিক কৃষ্টি কালচার, যেমন আমরা এখানে খ্রিস্টান মিশনারি স্কুলগুলোর ক্ষেত্রে দেখতে পাই। হ্যাঁ, তো অসুবিধাটা কোথায়? অসুবিধা তো কিছু থাকার কথা না। আজকে এটা বলছে, আমরা একটা বলছি, এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কতদিন আগে, হ্যাঁ, তিনি তখন সংস্কৃত উচ্চশিক্ষা লাভ করে সংস্কৃত ভাষায়, তিনি একজন মুসলিম হয়ে এবং পুরো নামাজি পরহেজগার লোক হয়ে, হ্যাঁ, তা নয়, এবং সে ধর্ম চলে যাবে সংস্কৃত পড়লে, সেটা কোনোদিন ভাবেননি। ওর মতো অত একজন ধর্মপ্রাণ মানুষ খুব কম ছিলেন, কিন্তু তিনি সংস্কৃত ভাষায় উচ্চশিক্ষিত হয়ে সেই মানুষটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পড়িয়েছে, এখানেও পড়িয়েছেন। তো সেক্ষেত্রে মানে আমার বাবা তার ক্লাসও করার সৌভাগ্য হয়েছিল। তো এত সুপণ্ডিত মানুষ বলতেন, রোজ একটা করে নতুন বিষয় বলতেন, শুধু পড়াশোনা নয়, পড়ার মাঝে মাঝে, হ্যাঁ, আমিও সেই মানে ক্লাস নেওয়ার সময় ছাত্রদের কিছু কিছু বলি কলেজে, শুধু পড়া নয়, তার ফাঁকে ছোট্ট একটুখানি হাসির খোরাক কি একটু মজার জিনিস, তাহলে তাদের মনটা অন্যদিকে আর যাবে না। হ্যাঁ, পড়াশোনা মরার মধ্যেই থাকবে, এবং বেশ আরও গুছিয়ে ওরা বসবে, তাকে নতুন কিছু পাওয়া গেল। তো সেরকম উনিও সেরকম, হ্যাঁ, শহীদুল্লাহ মানে আমার বাবার কাছে শোনা যে সেই সময়ও প্রেম ছিল, এখনও প্রেম আছে, প্রেম দিবস গেল 14ই ফেব্রুয়ারি। তো কিছু ছাত্র মেয়েদের সামনে, পেছনে ছাত্ররা বসতো, আর সামনে মেয়েদের দিকে ছোটো ছোটো কাগজে ইয়ে করে প্রেম বিনিময়, হ্যাঁ, ছোটো কাগজে লিখে এরকম। তো সেই যুগে, হ্যাঁ, তখন তো বাবা বলছেন যে এরকম কী ব্যাপার, হ্যাঁ, তোমরা এরকম করছো কেন? হ্যাঁ, মানে শহীদুল্লাহ বললেন, হ্যাঁ, তো গসিপিং হচ্ছে, হ্যাঁ, তখন চিৎকার করে বলতেন, আই হ্যাভ এ লাউড ভয়েস, হ্যাঁ, খুব জোরে, নিজে তিনি এখন এই ব্যবহার করতেন না, এত জোরে বলতেন, সবাই শুনতো হল ঘরে সব। তো তিনি বলতেন যে এরকম একটা গল্প শোনো, তখন তিনি একটা গল্প বলেছিলেন যে ওই ফাঁকে ফাঁকে রোজ একটা নতুন কিছু কথা, এবং এত পাণ্ডিত্য ছিল যে কোনোদিন পুরনো কিছু হতো না, যেটা বলতেন সেটাই নতুন, আগে কেউ শোনেনি। তো সক্রেটিস সম্পর্কে একদিন বলেছিলেন যে সক্রেটিস একবার বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, সেবার বিশ্ব সুন্দর প্রতিযোগিতা হয়েছিল। তো ভালো ভালো সব বিভিন্ন, হ্যাঁ, এসছে। তো সক্রেটিস খুব মানে কুৎসিত দেখতে ছিলেন, হ্যাঁ, মুখ কান যেমন বড় ছিল, হ্যাঁ, সেরকম মুখও কালো, হ্যাঁ, হ্যাঁ, মানে সাধারণ মানুষের দৃষ্টিতে কুৎসিত, হ্যাঁ, মানুষ তো আর কুৎসিত দেখার ক্ষেত্রে হয় না, হ্যাঁ, সে অনেক দিক দিয়ে তার সৌন্দর্য, হ্যাঁ, ফুটে ওঠে। তো তিনি অ্যাকচুয়ালি অত্যন্ত সুন্দর মানুষ ছিলেন, কিন্তু সাধারণ লোকে দেখতেই কী হবে, দেখে মনে হবে যে বা কী কুৎসিত লোকটা কীরকম দেখতে। তো তিনি প্রতিযোগিতায় গেছেন, সবাই হাসাহাসি করছে,
শহীদুল্লাহর কথায় যায়। তখন বললে কী ব্যাপার, এই লোকটা একদম একবারে বৃষ্টি দেখতেই চলে এসছে বিশ্ব সুন্দর প্রতিযোগিতা অংশ নিতে। হ্যাঁ, তখন বিচারকরা যেমন এখন আমাদের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা যেমন হয়, সেখানে যেমন ল্যাপে আসে, হ্যাঁ, তারপরে ওকে জিজ্ঞেস করা হয়, হ্যাঁ, বিভিন্ন প্রশ্নের উত্তর, কেউ গান করে, কেউ কবিতা, হ্যাঁ, কেউ কেন এখানে এসছো, তুমি কী জন্য এসছো, হ্যাঁ, বিভিন্ন বিষয় সম্পর্কে, কিছু সাহিত্য, কিছু বিজ্ঞান, কিছু দর্শন জিজ্ঞেস করা হয়। তো তাকেও জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি এই প্রতিযোগিতায় কেন এলে, যারা জাজ ছিলেন। হ্যাঁ, তোমাকে দেখে নিশ্চয়ই কেউ বলবে না যে তুমি এই প্রতিযোগিতার একজন প্রতিযোগী। তো তিনি বলেছিলেন যে হোয়াই নট, আমার কোনটা খারাপ বলছেন? বলছে আপনার চোখগুলো, বলছে চোখ তো আমি বড় সবচেয়ে বেশি দেখি, আপনি যে কোনো জিনিস ফেলে দেখুন আমি সবার থেকে আগে তুলে নেব। কান বুঝে একটু সামান্য শব্দ আমি শুনতে পাই, বড় বড় কান, একদম একদম না বুঝে আমি ঘ্রাণ নিই সবচেয়ে বেশি। যুক্তি তো প্রথম হয়ে গেলেন। কারেক্ট। তো এই ক্ষেত্রে তো সেই যুগে আমি শহীদুল্লাহর একটা কথা সেটা বললাম, তো সেই যুগেও তিনি কত আধুনিক ছিলেন। ছাত্ররা প্রেম বিনিময় করছে, চুগলি ছোট্ট ছোট্ট ইয়ে করে পুড়িয়া দিয়ে, হ্যাঁ, কাগজে করে, তো সেটা কিন্তু তিনি কোনো রকম কিন্তু তিনি ওদের মধ্যে ব্যাকওয়ার্ডনেস মেনে নেননি, যে এটা কীরকম এই ধরনের ইয়ে করছে বা আধুনিকতাকে আধুনিকতাকে মনে করেননি তিনি। হ্যাঁ, তো তিনি কিন্তু সেটা সাবলীলভাবে তিনি কিন্তু এটা নিয়েছিলেন যে এটা থাকবেই ছেলে মেয়েদের মধ্যে। হ্যাঁ, সেটা তখনও ছিল, হ্যাঁ, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাহলে একটা আধুনিক মানুষ, হ্যাঁ, তো তিনি সেক্ষেত্রে কত ভালো লাগছে যে সেই মানুষটি কিন্তু সংস্কৃত পড়াতেন, বাংলা পড়াতেন, একজন আপাদমস্তক ধর্মপ্রাণ মানুষ হয়ে একজন। সৈয়দ মুজতবা আলী পুকুরপাড়ে একদিন বসে আছেন, তো বসে আছেন তিনি ধুতিও পরতেন কাপড়ের মতো করে, তো খুব পণ্ডিত মানুষ। হ্যাঁ, তিনি সংস্কৃতে যেমন মানে একজন সুপণ্ডিত, বাংলায় সুপণ্ডিত, বিভিন্ন ভাষায় সুপণ্ডিত, ইংরেজি, ধর্মতত্ত্ব, কাবুল বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব পড়াতেন। তো মুজতবা আলী বসে আছেন, তো একজন বিধবা রমণী এসে পুকুর পাড়ে বলছেন, বয়স্ক, যে ওকে দেখেছেন, হ্যাঁ, যেরকম টাক মাথা দেখেছেন, দেখবেন যে পুরুতরা এরকম মাথা মুন্ডিত করে থাকে, হ্যাঁ, একটা ধুতি মতো পড়েছে, এটা সাদা পড়েছেন। তাহলে হ্যাঁ বাবা, তো তুমি কি করছো বলো তো এখানে বসে বসে? হ্যাঁ, ও নিজে মনে মনে কিছু সংস্কৃতের হ্যাঁ, মানে মনে মনে আওড়াচ্ছিলেন, হ্যাঁ, যে মুখস্থ আছে কিনা, লেখালেখি করতেন তো প্রচুর। তখন ও যে ভাবলো নিশ্চয়ই পুরুত, হ্যাঁ, পুজো আর্চা করে। তখন সে বললে যে বাবা আমার ঘরে পুজোটা করে দেবে একটু, আমার পুরুত আজকে আসেনি, হ্যাঁ চলুন মা, হ্যাঁ খুব দরকার। বলছে হ্যাঁ বাবা আমার খেতে পাবো না, না পুজো করলে। দেখলেন সেখানে কিন্তু তিনি ধর্ম দেখলেন, একজন মানুষ খেতে পাবে, হ্যাঁ, তিনি উপোস আছেন, তো সেখানে তার সঙ্গে তিনি গেলেন এবং এত ভালো পুজো করলেন। তিনি তো এমনি সাধারণ পুরুষের থেকে অনেক বেশি পণ্ডিত ছিলেন। হ্যাঁ, তো কেউ মানে বুঝতে পারলো না কেউ, এবং সবাই প্রশংসা করলো যে এত ভালো কোনদিন পুজো হয়নি। হ্যাঁ, এবং তিনি যাদের দুঃখ মানে কিছু নিতে প্রথমে করলেন, হ্যাঁ, অস্বীকার করে নাম কিছু দিতে হবে না, তো প্রচুর পয়সা, তখন ওরা জোর করে ভক্তি ভরা দিল যে না এটা তুমি বাবুকে চাল কলা এটা ওটা, হ্যাঁ, তোমাকে একটু এই পয়সা কিছু করা না, তখন তো আগে না দিলে বেঁধে দিল। তিনি কিন্তু আনন্দের সঙ্গে ওটা নিলেন ওনাকে খুশি করার জন্য। ঠিক আছে মা, আমি আসছি। তো এইরকম মানুষ আমাদের কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই আইদার মুজতবা আলী আর শহীদুল্লাহ, তারা কিন্তু এখানে কোনো রকম দিক দিয়ে একটু কুণ্ঠাবোধ করতেন না। তো এক্ষেত্রে আমরা বলি যে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মাদ্রাসায় যেমন এখানে, হ্যাঁ, শুধুমাত্র তাচ্ছিল্য মাদ্রাসা শিক্ষা এটা যেন না হয়, হ্যাঁ, যেখানে একজন তারা পেরেছিলেন, আপনারা পাচ্ছেন রাস্তা দেখাতে, সেখানেও অন্যরা পারবে না। কারণ সবাই আসুক এগিয়ে, আমরা মাদ্রাসাকে সুন্দরভাবে এগিয়ে তুলি, সাধারণ শিক্ষা শিক্ষিত করে তুলি, হ্যাঁ, উচ্চশিক্ষা আরও এখানে ধাবিত হোক লোকে, ভালো ভালো শিক্ষিত ছেলেরা আসুক, ভালো পরিবার আসুক, হ্যাঁ, আমরা মাদ্রাসাকে একটা, হ্যাঁ, প্রত্যেকের ক্ষেত্রে আমরা, হ্যাঁ, যেন সমমর্যাদা এটা দেওয়া হয়, স্কুল প্লাস মাদ্রাসা। তো সেক্ষেত্রে আমরা এতক্ষণ ধরে আজ আলোচনা শুনলাম। আমরা পরে আজকে আমাদের সময় সংক্ষেপ, পরে আবার তাকে আমরা অন্য বিষয়ভিত্তিক বিষয়ে তার কাছে অনেক কিছু জানতে চাইব। আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম সৈয়দ মুশাররফ আজম, মুক্ত আহ্বায়ের পক্ষ থেকে শিক্ষাঙ্গনের বিভাগীয় সম্পাদক, এবং আমরা পেয়েছিলাম শেখ আব্দুল আলিম, ওল্ডগ্রাম চতুষ্পল্লী হাই মাদ্রাসার প্রধান শিক্ষক এবং যে বিশিষ্ট শিক্ষাবিদ, একজন অত্যন্ত উচ্চমানা মুক্তমানা সম্পন্ন মানুষ। আমরা তাকে ধন্যবাদ জানাই, এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। নিশ্চয়ই তোমরা অনেক সমৃদ্ধ হয়েছো, হ্যাঁ, এবং খুবই ভালো লেগেছে তোমাদের।
হ্যাঁ, আশা করি আপনারা যারা শুনছেন তারাও খুব সমৃদ্ধ হয়েছেন এবং আপনারা মনের মানুষকে অনেকেই খুঁজে পেয়েছেন, আমাদের একজন আলিম সাহেবের মতো মনের মানুষ। হ্যাঁ, তাকে আমরা আবার পাবো। আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি মুক্ত আবহের পক্ষ থেকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।